আপনি এবং আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব। এই বক্তব্যের বয়স হলো 55 বছর, মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়ালগ। আপনি আমাকে বলেন তো জাতীয় স্বার্থ মানে কি? প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন, দলমত নির্বিশেষে সবার। এই বাংলাদেশে আমি পিছের 15 বছর যদি শুধু টানি, 57 জন বিডিআর হত্যা হয়েছে, আয়নাগর ছিল, বিনা বিচারে হত্যা ছিল, ক্রস ফায়ার ছিল, মেজর সিনার বুকে কিভাবে গুলি মারছে ছিল। আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত। আমরা কি ঐক্যমত্যে আসতে পারছিলাম 5ই আগস্টের পরে যে জাতীয় স্বার্থ কি, আর যাতে এটা রিপিট না হয়, আর যাতে কেউ স্বৈরাচার না হয়, সেই বিচারগুলো আগে হইতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যমত্য আসছিল? আসে নাই। কি জাতীয় স্বার্থ? এই যে ভেগ টার্ম ব্যবহার করেন, ঠিক না। মানুষের সাথে জাতি মানে মানুষের সাথে 53, 54, 55 বছর যাবৎ প্রতারণা করে আসছে। এইবার আসেন আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন, জি, আপনি জোট করছেন নির্বাচনের জন্য, তাই না? স্বতন্ত্র প্রার্থী, প্রথম বাছাইটাই আসি। উনি, আমি, আপনি 3 জন একটা দলের লোক। আমরা নমিনেশন পেপার জমা দিছি 3 জনে। কেননা আমাকে কাকে মনোনয়ন দেয় সেটা চূড়ান্ত হবে আরো পরে, কিন্তু এই মুহূর্তে আমি নমিনেশন দিলাম। দেওয়ার পর বুঝে ফেললাম যে আমাকে দিবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো? কিভাবে হব? আমি যদি আগে প্রস্তুতি নেই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয়। আর যদি মুমূর্ষু ওই টাইমে যাই, সম্ভব না। কেন সম্ভব না? আপনি 1% ভোটারের স্বাক্ষর লাগবে, 1% ভোটারের এনআইডি জমা দিতে হবে, সম্প্রতি যুক্ত হয়েছে ভোটার নাম্বারটাও দিতে হবে। কোথায় পাবেন আপনি? কিভাবে পাবেন? আপনি কি এটা জানেন? 29 তারিখে আগের থেকে পিছনের 3-4 দিন, মানে 29 তারিখে আগের লাস্ট জন সার্ভার ডাউন ছিল। সার্ভার ডাউন মানে কি? আপনি পাচ্ছেন না। আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল? উচিত ছিল না। 2 নম্বর, আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো না এখন। কেন পারবো না? এটা করছে কেন সেটাও বলি। উনি দলের মধ্যে পপুলার একটা লোক, উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়, কথার কথা বলছি, সে যদি ফেলও করে, সে ভোট কাটবে কার? তার যে প্রতিদ্বন্দ্বী, তার। এই সুকৌশলে এইটাকে বলে আইনিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম রাখছে স্বতন্ত্র প্রার্থীর বেলায়। এবং আপনি স্বতন্ত্র প্রার্থীরা যে বাদ দিচ্ছে, কিভাবে বাদ দিচ্ছে? আপনি 3 লক্ষ ভোটার, 3000 লোকের স্বাক্ষর আনছেন, চট করে আপনাকে বলে দিল 2টা এনআইডি সঠিক না। আপনি কিভাবে ভেরিফাই করবেন? আপনাকে বাদ দিচ্ছে শুধুমাত্র আপনি ভোট কাটবেন বলে। 3 নম্বর আসেন, ভোট কাটবেন, কে দিচ্ছে বাদ? আরপিওতে সংশোধন করছে। এটা একটা ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং। আপনি এখনই তাকাইলে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে, তারাই করছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে। এইবার আসেন, ভোটটা গোপন ব্যাপার, ভোটটা তো আমার গোপন ব্যাপার। তা আমি যখন আমার এনআইডি জমা দিল, আমার পক্ষে স্বাক্ষর করলো 1000 বা 2000 বা 5000 লোকে, সব তো ওপেন হয়ে যাচ্ছে। বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে যারা যারা স্বাক্ষর দিল। ইয়েস। সুতরাং এটা কোনো সিস্টেম হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য নেম অফ আরপিও, এটা হতে পারে না, এটা সিস্টেম না। এটাকে আমি নির্বাচন করব, আমার অধিকার। ইফ আই এম পপুলার, আমি জিতবো অথবা আমি হারবো, ভেরি সিম্পল। এইবার আসেন জোট। কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে? আমরা 3 জন একটা দলের প্রার্থী, এই 3টা দল, এই 3 জনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম। নমিনেশন দিয়ে বললাম, আমাদেরকে বলা হলো তাকে ভোট দিতে। কোন বিধান? সে তো অন্য দলের, তার তো আইডিওলজি আমার সাথে মেলে না বলেই ভিন্ন দল। তাহলে আমাকে যে বলা হচ্ছে, আপনার সিস্টেমেটিক ওয়েতে আমি গণতন্ত্র ব্রেক করে যাচ্ছি। আপনি গণতন্ত্র ব্রেক করে গিয়ে গণতন্ত্রের দোহাই দিবেন, মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। জোট তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। জোটের সিস্টেম আছে, জোট তো ভারতেও আছে। আফটার ইলেকশন আপনি জোট করেন, না করছে কি আপনাকে? কিন্তু আপনি যে নির্বাচনের সিস্টেমটাই যাচ্ছেন। এরপরে আসেন, আবার এমনও আছে অন্য দল থেকে আইসা আমার দলে যোগ দিল। কেন? এটা জঘন্য, কারণ সে তার আইডিওলজিকে বিকাই দিছে শুধু এমপি হওয়ার জন্য। আর যাই হোক, এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না। যেদিকে বাতাস সেদিকে পাল। রিটার্নিং কর্মকর্তাদের বাতাস এখন কোন দিকে বহিছে? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি আগে। বাংলাদেশ পলিটিক্স, বিশ্বেরটা বলবো না,
বাংলাদেশ পলিটিক্স কন্ট্রোল করে 3টা সেক্টর, ব্রোকারেট, সিভিল হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, আমলা হোক, ইত্যাদি ইত্যাদি একটা। আর একটা হলো মিডিয়া, আরেকটা হলো বিজনেস কমিউনিটি। 3টা বড়। এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি, কিচ্ছু না। রাজনীতিবিদ এদের কাছে গুটি। আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন, আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে, ভাই সরার ভাই, গ্রেনেড হামলা হয়েছে, পুলিশ রিপোর্ট হয় নাই, পুলিশ তদন্ত নেই, কিছু হয় নাই, তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা। প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো? পুলিশ রিপোর্ট তো হয় নাই, তদন্ত হয় নাই, কিছুই হয় নাই, বলে ফেলছে। সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে? নিশ্চয়ই থাকবে না কেন? কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওয়েলিংটা তাদেরকে শুরু করছে, এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে, আমি জানি না, আমি বিরোধিতা করছি না, আমি সিনারিও। তারেক রহমান সাহেব আজকে 25শে ডিসেম্বর আসছে, তার আসার আগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল, এই মাঝখানের সময়টায় কোনো পত্রিকায় তারে নিয়ে কোনো নিউজ হয়েছিল? সে দলটাকে কিভাবে টিকায় রাখছে, কিভাবে নিষেধাজ্ঞা ছিল আইনগতভাবে, হটেভার ইট থাকলো কেন নিষেধাজ্ঞা? সেই রাজনীতিবিদরা কোথায় ছিল? সমস্ত বিএনপির লোক তো এক তারেক রহমান ছাড়া সব তো এই দেশে ছিল। এইবার আসেন ওই যেদিকে পাল হাওয়া, সেটা বলছি। যেই বিজনেস কমিউনিটি তার খালেদা জি আর হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে, দরকার 3 মাস ব্যবসা করবো না মাননীয় নেত্রী, কিন্তু আপনার সাথে আমরা আছি, সেই লোকগুলো আবার যাচ্ছে তারেক রহমান সাহেব তাকে দেখা করতে যাওয়াটা অপরাধ না। আমি বলছি এই যে সেক্টরটা, বিজনেস কমিউনিটি, মিডিয়া, আপনি মিডিয়া দেখেন আজকে না, ব্যবসায়ীরা তো জামাত আমিরের সাথে দেখা করে এসেছিল। আমি সেটাই তো বলতেছি। এই যে পাল বললেন, এই যে মিডিয়া এখন যে কথাবার্তাগুলো বলতেছে, মিডিয়া, আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক কোনো নিউজ আপনাদের কাছে আছে? উনি কি করলো এসে বললো, আমি কি বললাম, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু কিছু ঘটেছে যে তারেক রহমানের আমি ঘটেছে কি ঘটে নাই যদি বলেন, তাহলে আমি আপনাকে বলি। উনি বলছেন না আই হ্যাভ এ প্ল্যান, আপনাকে একবারও লিখছেন প্ল্যানটা জানতে চাই বা জনগণ জানতে চায়, কথার কথা বলছি, আপনি লেখেন নাই। 2 নম্বর, উনি আসার আগে বলছিলেন আমার আসাটার সিদ্ধান্ত আমার একার নয় এবং আমি কেন আসতে পারতেছি না এবং সেটা বলার জন্য আমার অবরত সুযোগ নাই। এই 2টা প্রশ্নকে রেজ করা হয়েছে, কথার কথা বলছি, পারবেন না। এটার মানে এই না যে আমি বিরোধী। আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায়, আমরা রিভার্স হয়ে গেলাম কেন? যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে, আমি আপনাকে বলছি, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা সেটা হলো আমার বিবেচ্য বিষয়। সুতরাং এই কারণে আমি বলতেছি, এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া। এইবার আসেন এনসিপি বলছে, কি বলছে? সব সিট তাদেরকে দিয়ে দাও। আচ্ছা আপনি আমাকে বলেন তো, জুলাই অগাস্ট আন্দোলনটা যদি না হইতো, 26শে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হইতো? সম্ভাবনা ছিল না, প্রশ্ন হইতোই না। আপনি যদি শেখ হাসিনা না যাইতো, আপনি নির্বাচন হইতো না। তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম, সেই ছেলেটাকে তো ফ্যাসিজম সরাইছে, তাকে তো সবাই আগলে রাখার কথা। আজকে সে আর এক ঘটনায় গিয়ে জোট বানাইছে, ভালো কথা। এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো, তাহলে আপনি বলেন তো, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল, খেয়াল আছে আপনার? আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত, যেমন আমি বেগম খালেদা জিয়ার অন্ধভক্ত, জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত, কেন জানেন? 2টো কারণে। উনি আমার ইসলামী কলেজ ভিজিট করছিল ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব, এবং বঙ্গভবনে আমার একবার দেখা হয়েছিল, আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিল একবার ইফতার করার। সেই কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ। কিন্তু আপনি মনে করেন আজকে যদি 5ই আগস্ট না হইতো, আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজা এরকম হইতো? আপনি যদি এইগুলা মাথায় না রাখেন, আপনি বলেন বেগম খালেদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে, তারপরে সম্মান দেখালে দেখা যায় ইউনূস সাহেব এবং এই ছাত্ররা, আজকে যে দাফন যে জানাজাটা হইছে, এটা টোটাল সরকার বলেন এবং বিএনপিও মানে, বিএনপি তো কথা আমার, আপনি মানবেন, আপনি তাহলে তাকে অ্যাকসেপ্ট করতেছেন না কেন? আমার কথাটা ওখানে। অ্যাকসেপ্ট কেন করছেন? কোথায় সে জামাতের সাথে যার জোট করতে হইলো কেন? আপনি তো এনসিপির সিদ্ধান্ত কার সঙ্গে জোট করবে। আরে ভাই, আমরা তো এই বাজারে থাকি নাকি? আপনি আমাকে বুঝাইলে হবে? আমি তো এই মাঠে থাকি, মাঠে হাটে যাই তো আমি, তাহলে আমি দেখতেছি না? আমি সেজন্য বলছি, আপনি
24-এর মুক্তিযোদ্ধা যারা ফেসিজমকে সরানোর জন্য বুকে গুলি পেতে নিয়েছে, এটাকে যদি আপনি একসেপ্ট না করেন, অথচ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আন্দোলন করি, সমালোচনা আসতেছে কি আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু উনি করলে এটা আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কিন্তু কিংবা এটা তার অপরাধ হয়েছে, এই রাজনীতি এখন চলবে না। জি, একদমই। অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা 5 আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছে। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন, এবং আমি দামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো বিজয় সুনিশ্চিত, শুধু একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন, এটাকে বলতে পারেন কি জানেন, আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব। তারপরে যারা ব্যাংক লুট করছে, মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে। তারা যখন ব্যাংক লুট করছে, আমি একটু আগে বলছি, আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি, অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে, ফলে রেজাল্টটা কী হয়েছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে, গুলশানে প্লট, রাজুকের প্লট, সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো, তার সম্পর্কটা কোথায়? তারা কেন এইভাবে করলেন, প্রশ্ন কেন উঠলেন? ওইটা প্ল্যান করা, আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যেটা একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সবকিছু সুপরিকল্পিত, একটা ডিজাইনড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি, আপনি যদি ইলেকশনে কোনো ডিজাইন কি শুরু হয়ে গেছে না হবে? শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, যাদের বাতিল হওয়ার কথা না, এবং সম্ভাব্য যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতা কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে, আমি আপনাকে বলছি, আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয়, আরও লড়াই হবে। এবং এই লড়াইটায় কি হবে? সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয়, আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে, 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে। এবং এই এবার যারা ক্ষমতা আসবে তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে, আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে। এই পুরনো বন্দোবস্তের কারণে আমরা একটি কথা বলছিলাম যে EASD একটি জরিপ, যেখানে বিএনপিকে ভোট দিতে চান 70% মানুষ, জামায়াতকে 19% মানুষ, এনসিপিকে 2.6। এটি জরিপের ফলাফল। এরকম জরিপ আগে বেশ কয়েকটি হয়েছে। আপনার কাছে এই জরিপটি কি মনে হয়, একমত কিনা আপনি জরিপের সঙ্গে? আমি জানি না, নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে। এটা একটা জরিপ, প্রথম আলো সহ অনেক জায়গায় ছাপা হয়েছে জরিপ। এই জরিপের অনেকগুলা বিষয় আছে এখানে। এক নম্বর হলো 70% বিএনপিকে ভোট দিতে চায়। 70%, এটা কিন্তু মোট জনসংখ্যা না আনি, শুধু 12 কোটি ভোটার আনি। 12 কোটি ভোটারের 70% কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের, আমি তা বলছি না, এটার তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের। আপনি যে কয়জনই জরিপ করুক, 70% মানে তো টোটাল ভোটারের। তো 70% ভোটার ভোট দিতে চায় বিএনপিকে।
গেল এক। দুই, পাশাপাশি এটার ভিতরে এটাও আছে 99.98, জি মানে 99.98% লোক চায় মানুষ ভোট দিতে আগ্রহী, মানে এত পার্সেন্ট, অলমোস্ট 100% লোক ভোট দিতে আগ্রহী। 3 নম্বর আসেন, এটার ভিতরে আরও একটা আছে, 69% লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? পরস্পর বিরোধী। অর্থাৎ 100 জনের ভোটের মধ্যে 70টা ভোট বিএনপিকে দিবে। বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি। আর 99.98 মানে অলমোস্ট 100% লোক ভোট দিতে চায়। এটা আসলে কি জানেন? তার মানে আওয়ামী লীগের সবাই ভোট দিতে চায়, সেটাই আমি সেটা বলছি না, সেটা এটা একটা ন্যারেটিভ তৈরি করা। অর্থাৎ ওই যে ম্যাডাম দিলারা বলছে যে একটা সাজানো নির্বাচন, অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে, সেইটার বৈধতা দেওয়া। ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, আপনি লিখে রাখতে পারেন। সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয় সেটি কি ভোটাররা মানে সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা? আমি বলি আপনাকে, যে পদের নির্বাচন হতে দলবিহীন যারা ভোটার, দলবিহীন ভোটারের কথা বলছি আমি, দলবিহীন ভোটার আছে তো, আছে 30-40% তারা আছে। হ্যাঁ, বিভিন্ন জরিপে উঠে আসছে, তারা হ্যাঁ, এখন সিদ্ধান্ত ও নেয়নি কাকে জরিপের ভোট দিবে। দরকারই তো নাই, আমি তো জানি জি কেউ ভোট দিতে যাবে না, ওরা যাবে না, কারণ ওরা দেখতেছে কি নির্বাচন হতে যাচ্ছে। গেল এক। দুই, আপনি আসেন, 16 বৎসরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5ই আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা, টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে। যদি তাই হয়, এই জন্য আমি বলছি যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডাহাড্ডি লড়াই হবে।